আসসালামু আলাইকুম। 18 বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শোনা। জুলাই আন্দোলনে দমন পীড়নে অংশ না নিতে বাংলাদেশের সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ক। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব, সংস্কারের জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন নেই দাবি রিজভির। গড়িমসি করলে সরকারের উদ্দেশ্য নিয়ে দেখা দেবে সন্দেহ। সুনামগঞ্জে আওয়ামী লীগ সমর্থকদের মালিকানাধীন 11টি বিলে 10 কোটি টাকার মাছ লুট। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়া আশঙ্কা এলাকাবাসীর। রমজানে প্রায় সব নিত্যপণ্যের দাম চড়া, কাটেনি ভোজ্য তেলের সংকট। চালের দাম কেজিতে 15 টাকা পর্যন্ত বেড়েছে, এলাচের কেজি 6000। এবং ভরা মৌসুমে জিকে সেচ খালে পানি সরবরাহ বন্ধ, ব্যাহত হচ্ছে চাষাবাদ। পদ্মার পানির স্তর নেমে যাওয়া ও পলি জমার কারণে এ পরিস্থিতি বলছে কর্তৃপক্ষ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বান্দরবানের লামার নির্জনতা হাতছানি দিয়ে ডাকছে ভ্রমণ পিপাসুদের। এখন বিস্তারিত সংবাদ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় দমন পীড়নে অংশ নিতে বাংলাদেশের সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ডস্টক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সে সময় সেনাবাহিনী জড়িয়ে পড়লে আর শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী হিসেবে থাকতে পারত না বলেও জানান ভলকার তুর্ক। আরও জানাচ্ছেন আশিকুর রহমান। বুধবার বিবিসির ওয়েবসাইটের অনুষ্ঠানে এ পর্ব প্রকাশ করা হয়। অনুষ্ঠানে গাজা, সুদান, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে বলে জানান বিবিসির উপস্থাপক স্টিফেন সাকার। জবাবে উদাহরণ হিসেবে বাংলাদেশের কথা উল্লেখ করেন ভলকার তুর্ক। তিনি বলেন, গত বছরের জুলাই আগস্টে ব্যাপক আন্দোলন করেছিল শিক্ষার্থীরা। টানা 15 বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনার সরকার দমনপীড়ন চালিয়েছিল। জাতিসংঘ কি পদক্ষেপ নেয় তার অপেক্ষায় ছিল ছাত্ররা। সেই সময় তারা সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন, যদি তারা জড়িয়ে পড়ে তাহলে আর শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী হিসেবে থাকতে পারত না। Bangladesh last year experienced a paroxysm of violence as the government of the time brutally suppressed a student movement that carried human rights at its torch. The country is now charting a new future. Our recent independent fact-finding report on the grave human rights violations that took place is an important contribution to this journey. I hope it will support truth-telling, accountability, reparations, healing and reform. এরপরেই মূলত আসে আসল পরিবর্তনটা। ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের দায়িত্ব নিলেন। ভলকার তুর্ক আরও জানান, অধ্যাপক ইউনুস প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে তাৎক্ষণিকভাবে তথ্যানুসন্ধানী দল পাঠানোর অনুরোধ করেন এবং সেই আহ্বানে সাড়া দেয় জাতিসংঘ। এর আগে বুধবার জুলাই আন্দোলনের মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত রিপোর্ট নিয়ে জেনেভায় আলোচনার সময় ভবিষ্যৎ স্থিতিশীলতা এবং মানবাধিকার রক্ষার উপর গুরুত্ব দিয়ে তুর্ক বলেন, বাংলাদেশের সামনে একটি ঐতিহাসিক সুযোগ এসেছে। আশিকুর রহমান, এটিএন বাংলা। সরকার ও নির্বাচন কমিশন আন্তরিক হলে ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজশাহীর ভুবন মোহন পার্কে আমরা বিএনপি পরিবার আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় নির্বাচনে গড়িমসি করলে সরকারের উদ্দেশ্য নিয়ে জনমনে সন্দেহ দেখা দেবে। জুলাই গণ অভ্যুত্থান এবং বিগত 15 বছর শেখ হাসিনা বিরোধী আন্দোলনে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শহীদ ও আহতদের পরিবারের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানে রিজভী বলেন, গণপরিষদ
পরিষদ আর স্থানীয় সরকার নির্বাচনের কথা বলে একটি মহল বিভ্রান্তি সৃষ্টি করছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় সংস্কার করতে দীর্ঘ সময়ের প্রয়োজন নেই বলেও দাবি করেন তিনি। ডিসেম্বরের মধ্যে ইলেকশন করা কঠিন, কেন কঠিন হবে? এখনো আপনার 9-10 মাসের মতো বাকি আছে, তো নির্বাচন করতে এত সময় লাগবে না। এই নির্বাচন তো শেখ হাসিনা 15 বছর আটকে দিয়েছিলেন, ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি। ভোটাররা যাওয়ার আগেই দেখেছে তার ভোট দেওয়া হয়ে গেছে, দিনের ভোট রাত্রে হয়েছে। আমাদের নির্বাচনী প্রতিষ্ঠান, আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সবগুলো পা দিয়ে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে শেখ হাসিনা। আমাদের সেইখান থেকে ফিরে আসতে হলে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে সজীব করতে হবে, প্রাণবন্ত করতে হবে। তো এইগুলোর জন্য এত গড়িমসি কেন? রমজানের প্রথম জুমার নামাজে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল নামে। নির্ধারিত সময়ের আগে মুসল্লিরা আসতে থাকেন মসজিদে। আজানের পরপরই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মসজিদ। চতুর্থ রোজায় বরকতময় এই জুমার নামাজে আল্লাহর দরবারে নিজেকে সঁপে দেন মুসল্লিরা। পরে পরিবার, দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়ার অংশ নেন তারা। এ সময় দেশের উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এদিকে অপ্রীতিকর ঘটনার প্রতিরোধে পল্টন মোড় থেকে বায়তুল মোকাররম পর্যন্ত সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক, এই মুহূর্তে বায়তুল মোকাররমে আছেন সহকর্মী মনির হোসেন তপু। আমরা সরাসরি কথা বলছি তার সাথে। তপু, বাদ জুমা বায়তুল মোকাররম এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ অহিবা। আপনাকে জানিয়ে রাখি, এখন বলা চলে বাইতুল মোকাররমে জুম্মার নামাজের পরপরই হিজবুত তাহরিরের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়েছে। মিছিলের পরবর্তীতে খুব শান্তিপূর্ণভাবে সেই মিছিলটি যায়। পরবর্তীতে সেই মিছিলটি যখন পল্টন মোড় হয়ে প্রেস ক্লাবের দিকে যায়, তখন ঠিক আধা ঘন্টা পর এখানে আমরা 10-15 মিনিট পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিছুক্ষণ আগে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেডের শব্দ পেয়েছি। এখানে দেখতে পাচ্ছেন পুরো এলাকা এখন বলা চলে এখন নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রয়েছে। এখানে সেনাবাহিনীর সদস্যদের আমরা দেখতে পাচ্ছি, ডিবির শতাধিক সদস্যদের আমরা দেখতে পাচ্ছি এখানে। আর এখানে মুহুর্মুহু কিছুক্ষণ পরপর আমরা দেখেছি প্রায় 4 থেকে 5টি সাউন্ড গ্রেনেডের শব্দ পেয়েছি। আর এখানে আমরা যতটুকু আমরা এখানে জুম্মার নামাজে আদায়ের পরপরই আমরা যেটি দেখেছি যে সালাম ফেরানোর সাথে সাথে এখানে তীব্র শব্দ করে তারা হিজবুত তাহরিরের নেতৃত্বে এই বায়তুল মোকাররমের উত্তর গেটের এদিক থেকে একটি মিছিল বের হয়। সেই মিছিলটি পল্টন মোড় হয়ে সেটি জাতীয় প্রেস ক্লাবের দিকে আগাতে থাকে। পরবর্তীতে এখানে আইনশৃঙ্খলা বাহিনী যারা ছিলেন তারা নীরব ভূমিকা এখানে আমরা প্রথমে দেখেছি পালন করেছেন এবং কোনো ধরনের তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে তাদের উপস্থিতি এত ব্যাপক ছিল, পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা তারা কিছুটা বাধ্য হয়ে পিছু হটতে শুরু করেন। পরবর্তীতে এখন বলা চলে পুরো এলাকা এখন এই বায়তুল মোকাররমের উত্তর গেট এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এখন অনেক যারা মুসল্লি যারা রয়েছেন তারা এখনো মসজিদের ভেতরে রয়েছেন, তারা আতঙ্কগ্রস্ত অবস্থায় রয়েছেন এবং তারা এখানে নিরাপদ অবস্থানে তারা মসজিদের ভিতরে অপেক্ষা করছেন। এখনো অনেক মুসল্লি আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদের ভেতরে অবস্থান করছেন। আর এখানে এই পুরো এলাকায় জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এই বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে পল্টন মোড় পর্যন্ত এখানে সেনাবাহিনীর সদস্য রয়েছেন, ডিবির সদস্য রয়েছেন, পুলিশের সদস্য রয়েছেন, এছাড়া র্যাবের সদস্য রয়েছেন। কিন্তু আমরা যেটি দেখেছি দুপুরের পর থেকে রাজধানীর এই পল্টন সহ আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট এখানে কাজ করছিলেন এবং তারা যেমনটা আমরা জেনেছি ডিএমপির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছিল গতকাল মধ্যরাতে হিজবুত তাহরির 3 সদস্যকে তারা গ্রেফতার করেছেন। এর পরবর্তীতে আমরা জানতে পেরেছিলাম যে এই বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে তারা মিছিল বের করবে, এরকম একটি নির্দেশনা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছিল। সেই বিবেচনা করে তারা সার্বিক প্রস্তুতি নিয়েছিল। তবে মুসল্লিদের হিজবুত তাহরির নেতৃত্বে যে মিছিলটি বের হয়েছিল সেই মিছিলে ব্যাপক উপস্থিতির কারণে এখানে আমরা দেখেছি যে তারা আইন শৃঙ্খলা বাহিনী শুরুতে কিছুটা পিছু হতে বাধ্য হয়। তবে 10-15 মিনিট পর যখন মিছিলটি পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবের দিকে আগাতে শুরু করে তখন আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে যারা মুসল্লি যারা মিছিল বের করেছিলেন তাদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং মুসল্লিদের ছত্রভঙ্গ করতে আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং পুরো পরিস্থিতি বলা চলে এখন এই বায়তুল মোকাররমের এই উত্তর গেট সহ আশপাশের এলাকায় এখন বলা চলে পুরো পরিস্থিতি মোটামুটি এখন নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। তবে সার্বিক দিক বিবেচনা করে এখন পর্যন্ত বলা চলে এখন পর্যন্ত বড় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার কোনো খবর পাইনি। জি অহিবা, এই ছিল আমার কাছে সবশেষ খবর।
তপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম সহকর্মী মনির হোসেন তপুর সাথে। তিনি জানাচ্ছিলেন বায়তুল মোকাররম এলাকার উত্তেজনাকর পরিস্থিতির সর্বশেষ সংবাদ। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের 3 সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির সিটিটিসি ইউনিট। রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকেই তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মনিরুল ইসলাম, মোহতাসিন বিল্লাহ ও মাহমুদুল হাসান। ডিএমপি সিটিটিসি ইউনিটের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের সক্রিয় সদস্যরা বায়তুল মোকাররম মসজিদ এলাকায় মার্চ ফর খিলাফা শীর্ষক সমাবেশের আয়োজন নিয়ে গোপন পরিকল্পনা করছিল। এমন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হিজবুত তাহরীরের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপি নেতাদের অংশীদার করেও জলমহল রক্ষা করতে পারছে না দিরাই শাল্লার আওয়ামী লীগ সমর্থক ইজারাদাররা। গেল 6 দিনে আওয়ামী লীগ নেতা ও সমর্থকদের মালিকানাধীন এই 2 উপজেলার 11টি বিলে কমপক্ষে 10 কোটি টাকার মাছ লুট হয়েছে বলে দাবি তাদের। এইদিকে স্থানীয় বিএনপি নেতারা বলছেন, এই ধরনের ঘটনাকে বিগত সরকারের নেতাকর্মীদের অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। সুনামগঞ্জের কামানবিল থেকে মাছ ধরে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে জলমহল লুটের অরাজকতা শুরু হয় দিরাই ও শাল্লায়। কাগজপত্রে এই বিলের ইজারাদার চলনাচর বিএম মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। সমিতির নামে ইজারা থাকলেও এই জলমহলের মালিক হিসেবে পরিচিত দিরাই পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা মোশাররফ মিয়া ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়কুমার বৈষ্ণব। বিগত সময়ে সাধারণ মানুষের প্রতি তাদের অত্যাচারের কারণে এমন লুটপাটের ঘটনা ঘটছে বলে মনে করছেন উপজেলা বিএনপির নেতারা। তবে গেল কয়েকদিনে 11টি বিল থেকে কমপক্ষে 10 কোটি টাকার মাছ লুট হয়েছে বলে দাবি ইজারাদারদের। বিভিন্ন গ্রামের বাঙ্গাডোর, ডায়ারগাঁও, নোয়াগাঁও, ইসলামপুর ওইগুলার লোকগুলা প্রায় 1-2 হাজার লোক হইব। আমার বিলও প্রায় 90 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। থানা তো চালাইছি, পুলিশও গেছি, নিজে গিয়ে কিছু রক্ষা করতে পারে না। দিরাই থানা থেকে 3-4 জন পুলিশ গেছে, এর আগে দেখছে, দেখে এরা কন্ট্রোল করার মতো না। এরা মানে মিছিল সহকারে গিয়া লাইমা কইতেছে লুটপাট করে খাও। 5 আগস্টের পর আওয়ামী লীগের নেতারা কোনো বিলে স্থানীয় কিছু বিএনপির নেতাদের অংশীদার করেছেন, তবুও ঠেকানো যাচ্ছে না লুটপাট। আমরা নেতা কর্মী সহ সকলরে আমরা নির্দেশ যেটা এটা দেওয়া আছে যে যার যার অবস্থান থেকে এটা নিবারণ করা। জলমহলের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, পুলিশ ও গ্রাম পুলিশকে বলা হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। ইজারাদারদের বলছি তারা মামলা করার জন্য, যদি মামলা করে এই বিষয়ে আমরা আইনানুগভাবে শক্ত অবস্থান গ্রহণ করবো, যাতে এই ধরনের দুষ্কৃতিকারীরা পার না পায়। এভাবে লুটপাট চললে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়বে বলে আশঙ্কা সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রমজানের সবজির বাজারে খানিকটা স্বস্তি থাকলেও অন্য প্রায় সব নিত্যপণ্যের দাম চড়া। ভোজ্য তেলের সংকট এখনো কাটেনি। গত 1.5 মাসে চালের দাম মান ভেদে বেড়েছে কেজিতে 5 থেকে 15 টাকা পর্যন্ত। ঈদের আগে মশলার দামও অস্বাভাবিক, বিশেষ করে এলাচের দাম হয়েছে দ্বিগুণ। রাজধানীর বাজার ঘুরে আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। রমজান এলেই প্রতি বছর নিত্যপণ্যের দাম বাড়বে, এটাই যেন স্বাভাবিক। তবে এবার কিছুটা ব্যতিক্রম ঘটেছে। সবজির দাম এখন সহনীয় পর্যায়ে, যদিও লেবু ও বেগুনের দাম বেশি। ছোলা, ডাল সহ শুকনা বাজারেও রয়েছে স্বস্তি। একমাত্র সবজির দামটা একটু কিছুটা এখন মানে সহনীয় পর্যায়ে আছে। আমি কোনো ডিফারেন্স দেখছি না। ফর দ্য লাস্ট 17 ইয়ার্স আমি বাজার করছি। অনেক তরকারির দামই বেশি, কোনটার দাম কম বলেন? লেবু কিনতে গেলে 120 টাকা হালি, 140 টাকা হালি। বেগুন কিনতে গেলে 140 টাকা কেজি। তবে এখনো কাটেনি ভোজ্য তেলের সংকট। অনেক দোকানেই তেল নেই। মাঝে মাঝে হয়তো 2-1 কার্টন করে তেল দিয়ে যায়, আবার দিচ্ছে না, কোনোদিন দিচ্ছে না। 1 কার্টন 2 কার্টন তেল দিলে আমাদের লগে লগে শেষ হয়ে যায়, এটা থাকে না। এখন তো বাজারে একেবারে 5 কেজি তেল নাই একেবারে। প্রতিটা কাস্টমার তেল চাই, প্রথম তেল চাই, তেল দিতে পারি না, এই জন্য কাস্টমার ঝগড়া করতে হয়। ঈদের আগেই বেড়ে গেছে মশলার দাম। 3,500 টাকার এলাচ এখন প্রায় 6,000 টাকা কেজি। এলাচের দাম মনে করছেন আগে 2500-3000 টাকা ছিল, এখন হয়ে গেছে 6000-এর উপরে। লবঙ্গের দাম বাড়ছে, বা কালোমরিচের দাম বাড়ছে, কিশমিশের বাজার একটু বেশি, তারপরে কাঠবাদামের দাম বেশি, কাজু বাদামের দাম বেশি, আগে থেকে অনেক বেশি আর কি। রমজানে সাধারণত চালের বাজার মন্দা থাকে, তাই দামও থাকে কম।
তবে এবছর সব রকমের চালের দামই বাড়তি। মিনিকেট 83 টাকা, আটাশ 62 টাকা এবং মোটা স্বর্ণা চালও বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা কেজি। চাল কিনতে গেছি মোকামে বলতে আছে যে 1-2 টাকা করে বেশি। বললাম কেন, রমজান মাসে তো চালের দাম কখনো বাড়ে না, ওই মেল মালিকে এখানে বেশি আমদানি আছে, কিন্তু দাম যে বাড়ার কারণটা কিছুই বুঝিনি। ব্রয়লার ও পাকিস্তানি মুরগির দাম কমলেও বাড়তি দেশি মুরগির দাম। দেশিটার দাম বাড়তি, আগে তো 550 ছিল, এখন 650, আর আপনার সোনাইলা ছিল 300 বেশি, এখন 260। রোজার শুরুতে গরুর মাংসের দাম কিছুটা বাড়লেও এখন তা কমেছে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। চুয়াডাঙ্গায় ভরা মৌসুমে জিকে সেচ খালে পানি সরবরাহ বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে চাষাবাদ। নির্ধারিত সময়ে পানি না পাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। সেচ পাম্প মালিকদের কাছ থেকে বাড়তি টাকায় কিনতে হচ্ছে পানি। এতে উৎপাদন খরচ বেশি ও ফলন হ্রাস পাওয়ার আশঙ্কা তাদের। পানি উন্নয়ন বোর্ড বলছে, পদ্মার পানির স্তর নেমে যাওয়া এবং পলি অপসারণ না হওয়ায় দেখা দিয়েছে এ সংকট। চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিক রহমানের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গায় জিকে সেচখাল রয়েছে প্রায় 136 কিলোমিটার জুড়ে। এই প্রকল্পের আওতায় প্রতি বছর 5000 হেক্টর জমিতে বুড়ো ধান, ভুট্টা, গম, মুসুরি, সরিষা সহ বিভিন্ন ফসলের চাষ করেন কৃষকরা। কিন্তু বুড়ো ধান সহ অন্যান্য ফসলের ভরা মৌসুমে বন্ধ রয়েছে জিকে সেচখালের পানি সরবরাহ। এতে ব্যাহত হচ্ছে চাষাবাদ। খালে পানি না থাকায় কৃষকরা বাড়তি দামে সেচ পাম্প মালিকদের কাছ থেকে পানি কিনতে বাধ্য হচ্ছেন। তারপরেও নির্দিষ্ট সময়ে পানি না পাওয়ায় শুকিয়ে যাচ্ছে জমি। এতে দুশ্চিন্তায় কৃষকরা। কারেন্ট বিল বেশি, সব দিতে খরচ বেশি, এরপরে যদি আবার পানি মানি দিত আমাদের মনে হয় সুবিধাই হইতো। এখন ক্যানাল ধরেন সব ফাইটিয়ে আছে, সসিল হয়ে গেছে, বোরিংয়ে পানি পড়ছে না। এখন আমাদের তো চারদিক থেকে সমস্যা। এখন যদি 4000 টাকার পানি কিনি, আমরা যদি বোরিং করি তাও আমরা ফসল ফলাতে পারছি না। পর্যন্ত জিকে পানি দিতে পারেনি, তাদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেছে 25 তারিখের আগে, 25 তারিখের পরে তারা জানাতে পারবে জিকে থেকে পানি দিতে পারবে কি পারবে না। কুষ্টিয়ার ভেড়ামারা থেকে সেচ প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গায় কৃষকদের পানি সরবরাহ করা হয়। সেই অংশে পদ্মার পানির স্তর নেমে যাওয়া এবং পলি জমে থাকায় পানি পাওয়া যাচ্ছে না বলে জানান পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। আমাদের যে চ্যানেল দিয়ে পানি আসে ভেড়ামারায়, সেটার খনন কাজ চলমান আছে, অতি শীঘ্রই শেষ হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন আমরা অতি শীঘ্রই পানি পাব। দ্রুত কাজ শেষ করে জিকে সেচখালে পানি সরবরাহ করা হবে, এমনটাই প্রত্যাশা চুয়াডাঙ্গাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পাহাড়ের কোলে প্রকৃতির গানে জীবন খুঁজে পায় নতুন প্রাণ। ইট পাথরের শহরে দূষণে কোলাহলে নাগরিক জীবনের ক্লান্তি থেকে মুক্তি দিতে পারে পাহাড়ের নিস্তব্ধতা। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বান্দরবানের লামার নির্জনতা ভ্রমণ পিপাসুদের হাতছানি দিয়ে রাখছে। কিন্তু নীতি নির্ধারকদের পর্যটন বিমুখ আচরণ ভাবিয়ে তুলছে পর্যটন উদ্যোক্তাদের। ফজলে রাব্বির রিপোর্ট। পাহাড়ের আড়াল থেকে উঁকি দেয়া ভোরের আলো এক ভিন্ন অনুভূতি সঞ্চার করে মনে। শীতের সকালে কুয়াশার চাদরে ঢাকা পাহাড়, জানা অজানা পাখির কলতান, অজানা অনুভূতিতে রাঙিয়ে তোলে মন। পর্যটকরা বলছেন, প্রকৃতি ও পাহাড়ের এই মেলবন্ধন যেন রহস্যময় জীবনেরই প্রতিফলন। চারপাশে খোলা পাহাড় এবং আমরা ছোট্ট একটি ঝুম করে বসবাস করছি এবং একটি নতুন অভিজ্ঞতা। আমরা যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় থাকি, যে ঢাকাতে থাকি অথবা বিভিন্ন জায়গায় থাকি, আমাদের পাহাড়ের এই অভিজ্ঞতাটা আগে কখনোই ছিল না। কক্সবাজার সাথে আমাদের লামার দূরত্ব 60 কিলোমিটার। এই যে কক্সবাজার আসলে পর্যটক দুলহাজারা লামায় ঘুরতে পারবে। লামার জুমঘর পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ নিয়ে হাজির হয়। এই ঘরে রাত্রি যাপন দেবে ভিন্ন এক অনুভূতি। এছাড়া ঝর্ণা, পাহাড়ি গুহা আর চেনা অচানা গাছগাছালি সৌন্দর্য লামার আকর্ষণ। উদ্যোক্তাদের চেষ্টা পরিবেশ বান্ধব পর্যটন অবকাঠামো দিয়ে ছিমছাম পরিবেশ উপহার দেয়া। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি প্যারাডাইস ভ্যালি, বা সামনে আমরা সুন্দরী ভ্যালিও আসছি, সুন্দরী রিসোর্ট নিয়ে। এখানে মূলত আপনি দেখেন পাহাড়ের সব কিছু এখানে আছে, বা এখানে যে পার্বত্য অঞ্চলের যে মানুষের জীবন জীবিকা, সেটা দেখার মতো সুযোগ আছে। বাঙালি পাহাড়ি সবাই তো এক, তাদেরকে নিয়ে যাতে আমরা ট্যুরিজমটা এগিয়ে নিয়ে যেতে পারি। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের অনেক এলাকায় চলছে ভ্রমণ নিষেধাজ্ঞা। নিরাপত্তাহীনতায় যখন দেশ বিদেশের পর্যটকরা পাহাড়ের সৌন্দর্য থেকে প্রায় বিচ্ছিন্ন,
তখন লামার পাহাড়ে চূড়া জাগিয়েছে পর্যটনের নতুন আলো। ট্যুরিজমের মার্কেটটা কিন্তু বুমিং, মানে খুব রাতারাতি এটা বাড়ছে। আমি যদি গত 10 বছর আগেকে ভিত্তি বছর ধরি, আজকে ট্যুরিজমের ভলিউমটা 1000%-এর চেয়েও বেশি বলে আমি মনে করি। এটা অত্যন্ত বুমিং। কারণটা কি? এটা দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে, আর্থিক উন্নয়নের কারণে এটা হয়েছে। পাহাড়ের প্রতিটি মোড়ে লুকিয়ে আছে নতুন গল্প কথা। সে গল্প শোনার আহ্বান জানাচ্ছেন পর্যটন উদ্যোক্তারা। আর্থসামাজিক উন্নতির সাথে সাথে বাংলাদেশের মানুষের মধ্যে পর্যটনের প্রতি ব্যাপক আগ্রহ বেড়েছে। একে প্রতিবন্ধকতা তৈরি না করে বরং প্রণোদনা দিয়ে পর্যটনকে আরো উৎসাহিত করার তাগিদ দিয়েছেন পর্যটন ব্যবসায়ী এবং পর্যটকরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, মিরিঞ্জা, লামা, বান্দরবান। মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। তবে শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হয়নি বলে জানিয়েছে চিকিৎসকরা। অপারেশন করার পরও জ্ঞান ফেরেনি তার। এদিকে ধর্ষণের ঘটনায় শিশুটির ভগ্নিপতি সজীব হোসেন ও বোনের শ্বশুর হিটু মিয়াকে আটক করেছে পুলিশ। দোষীদের সর্বোচ্চ বিচার দাবি পরিবারের সদস্যদের। মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে মুমূর্ষু অবস্থায়। তার অপারেশনগুলো হয়েছে কিন্তু তার এখনো জ্ঞান ফিরে নাই। ডাক্তার আশঙ্কাজনক অবস্থায় আছে। তার মা এবং পরিবারের সবাই ভেঙে পড়ছে। আমরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছি। এখন আল-আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মালামাল নিয়ে বার্বাডোস পতাকাবাহী জাহাজ এনভি ওশেন মেরি মোংলা বন্দরে জেটিতে ভিড়েছে। জাহাজটির শিপিং এজেন্ট ইন্টারপোর্ট শিপিং এর ম্যানেজার জানান, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে 501 প্যাকেজে 513 মেট্রিক টন মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। আমদানি করা ওইসব মালামাল বন্দর জেটি থেকে সড়ক পথে নেওয়া হবে রূপপুরে। এখন আন্তর্জাতিক সংবাদ। কানাডা ও মেক্সিকোর অধিকাংশ পণ্যের উপর আরোপ করা 25% শুল্ক সাময়িকভাবে স্থগিত করেছে ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘোষণা দেন তিনি। রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দুই বড় বাণিজ্য অংশীদার কানাডা ও মেক্সিকোকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া স্থগিতের মেয়াদ আগামী 2 এপ্রিলে শেষ হবে। তারপর থেকে আবারও কানাডা ও মেক্সিকোকে আগের নির্ধারিত হারেই শুল্ক দিতে হবে। এদিকে ট্রাম্প তার প্রথম বিদেশ সফরে সৌদি আরবে যাবেন, কারণ রিয়াদ সামরিক সরঞ্জাম কেনা সহ যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে $1 ট্রিলিয়ন বেশি বিনিয়োগ করবে। এখন পার্টিক্স খেলার খবর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালকে সামনে রেখে শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। রোববার শিরোপা যুদ্ধে দুবাইয়ের মুখোমুখি হবে দুই দল। গ্রুপ পর্বে দুই দলের সাক্ষাতে কিউইদের 44 রানে হারায় রোহিত শর্মা দল। এছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে জেতে দুইবারের চ্যাম্পিয়নরা। তাই অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ভারতের সামনে। অন্যদিকে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে উড়িয়ে ফাইনালে উঠেছে কেন উইলিয়ামসনরা। প্রথমবারের মতো কোনো আইসিসি ট্রফি জয়ের সুযোগ তাদের সামনে। দুবাইয়ে রোববার বেলা 3টায় মুখোমুখি হবে দুই দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শোনাম আরও একবার। জুলাই আন্দোলনে দমন-পীড়নে অংশ না নিতে বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ক। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব, সংস্কারের জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন নেই দাবি রিজভির। গড়িমসি করলে সরকারের উদ্দেশ্য নিয়ে দেখা দেবে সন্দেহ। সুনামগঞ্জে আওয়ামী লীগ সমর্থকদের মালিকানাধীন 11টি বিলে 10 কোটি টাকার মাছ লুট। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার আশঙ্কা এলাকাবাসীর। রমজানে প্রায় সব নিত্যপণ্যের দাম চড়া, কাটেনি ভোজ্য তেলের সংকট। চালের দাম কেজিতে 15 টাকা পর্যন্ত বেড়েছে, এলাচের কেজি 6000 টাকা। এবং ভরা মৌসুমে জিকে সেচ খালে পানি সরবরাহ বন্ধ, ব্যাহত হচ্ছে চাষাবাদ। পদ্মার পানির স্তর নেমে যাওয়ায় পলি জমার কারণে এ পরিস্থিতি, বলছে কর্তৃপক্ষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।